ঝিলের মা ঝিলের বন্ধুরা ঝিলকে যখন বলে যে ঝিল যা, তুই গিয়ে তোর চোখের নিচে যে কাজলের দাগটা আছে তুই সেটা গিয়ে ধুয়ে ফেল। ওই চৈতি ডাক্তার তোকে সবার সামনে অপমানিত করার জন্য তোকে এইভাবে সাজিয়েছে। তখন এই কথা শুনে তো ঝিল চারিদিকে দেখতে থাকে এবং সে লক্ষ্য করে যে তাকে দেখে সবাই হাসাহাসি করছে। তখন সে কান্নায় অপমানে ভেঙে পড়ে এবং সে সেখান থেকে দৌড়ে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে সাক্ষ্য চলে আসে আর ঝিল সাক্ষ্যর সাথে ধাক্কা লাগে। আর এইদিকে তখন ঝিলকে এভাবে দৌড়ে যেতে দেখে সাক্ষ্য তো অবাক হয়। সাক্ষ্য ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল, কি হলো, তুমি এভাবে কেন দৌড়ে চলে যাচ্ছ? যখনই এই কথাটা ঝিলকে জিজ্ঞাসা করে এবং ঝিলের দিকে তাকায় সাক্ষ্য, তখন সাক্ষ্য তো অবাক হয়ে যায়। আর এদিকে তখন ঝিল কিছু না বলে সে কান্না করতে করতে সে দৌড়ে চলে যায় তার রুমে এবং সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে তখন সাক্ষ্য খেয়াল করে যে আত্মীয় স্বজন সবাই হাসি হাসি করছে। তখন সাক্ষ্য ঝিলের মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে যে মিনু মাসি, ঝিলের কি হলো আর ঝিল ওভাবে কেন সেজেছে? তখন সে ঝিলের মা বলে যে সাক্ষ্য বাবা, কী আর বলবো বলো তো, চৈতি ম্যাম তো ওনাকে সাজিয়ে দিয়েছে, ঝিলকে সাজিয়ে দিয়েছে। আর দেখো, ঝিলকে এমনভাবে সাজিয়েছে আর ঝিলকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। ঝিলকে নিয়ে সকলে হাসাহাসি করছে। আর এই কথা শুনেই সাক্ষ্য তখন বুঝতে পারে যে ঝিল আসলে কেন ওভাবে কান্না করতে করতে এখান থেকে চলে যাচ্ছিল। সাক্ষ্য তখন সে আর সেখানে দেরি না করে সে চলে যায় ঝিলকে দেখার জন্য। এদিকে যখন সাক্ষ্য ঝিলের রুমের কাছে পৌঁছায় তখন সে দেখে যে দরজা বন্ধ করা আছে। তখন সাক্ষ্য দরজায় বাড়ি মারতে থাকে এবং সে বলতে থাকে যে ঝিল, তুমি দরজা খোলো, তুমি এভাবে দরজা কেন বন্ধ করে আছো? কী হয়েছে, তুমি দরজা খুলছো না কেন? এই বলে সে দরজায় বারবার বাড়ি মারতে থাকে। অন্যদিকে তখন দেখা যায় ঝিলকে। ঝিল সে দরজা বন্ধ করে দরজার পাশে বসে কান্নাকাটি করছে এবং সে ভাবছে যে তাকে দেখে সকলেই হাসাহাসি করছিল এবং কি তার পরিবারের লোক তার বস্তির লোকজনও তাকে দেখে হাসাহাসি করছিল। সে এই অপমান এভাবে সবার সামনে লজ্জিত হয়েছে, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, সে আর এটা সহ্য করতে পারছে না। সে তখন মনে মনে বলছে যে এবার আর সে এই জীবন রাখতে চায় না। অন্যদিকে তখন সাক্ষ্য দরজায় বাড়ি মারতে থাকে এবং ঝিলকে দরজা খোলার অনুরোধ করতে থাকে। এদিকে তখন ঝিল বলে, সে সাক্ষ্য স্যার, আপনি আর আমার কাছে এসেন না, আপনার জন্যই সমস্ত কিছু হচ্ছে। আপনি যদি আমাকে এইভাবে বিয়ে করে এই বাড়িতে না নিয়ে আসতেন তাহলে আমাকে আর সবার সামনে লজ্জিত হতে হতো না। দেখলেন তো, আমার পরিবারের সবাইকে, আমার মাকে, আমার বোনকে সবার সামনে ছোট হতে হলো, অপমানিত হতে হলো। আর আমার বন্ধুরাও তো অপমানিত হলো। এখন এখন আমি কি করব? চৈতি ম্যাম আমাকে এমনভাবে সাজিয়ে দিয়েছে যে আমি সকলের কাছে এখন হাসির পাত্র হয়েছি। আমি সকলের হাসির জিনিস হয়ে গেছি। এখন আমি বুঝতে পারছি যে চৈতি ম্যাম কী জন্য নিজে সাজানোর কথা বলেছিল। আর আপনাদের পরিবারের সকলেই আমাকে কখনো মেনে নিতে পারেনি। হয়তো সবাই আমার সামনে নাটক করছে, কিন্তু আসলে তারা কেউ মেনে নিতে পারেনি। বুঝতে পেরেছেন? আর আপনি প্লিজ এখান থেকে চলে যান। এই বলে তখন ঝিল আবারও কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে ঝিল তখন পাশে একটা থাকা কাঁচের বোতল দেখতে পায়। তখন সেই বোতলটা ভেঙে ফেলে এবং সে একটা কাঁচের টুকরো হাতে নিয়ে নেয়। এদিকে তখন বাইরে থেকে সাক্ষ্য সেই আওয়াজটা শুনতে পায়। আর আওয়াজটা শুনতে পেয়ে সাক্ষ্য মনে মনে ভাবে যে এটা ভিতর থেকে কী আওয়াজ আসলো, কী এমন ভেঙে গেল বা কী এমন ভাঙলো ঝিল, যে এভাবে একটা কাঁচ ভাঙার আওয়াজ পেল। তখন এই কথা ভেবেই যে সাক্ষ্যর মনটা কেঁপে ওঠে। সাক্ষ্য তখন বলে, ঝিল, তুমি এভাবে ভুল কাজ করো না, তুমি প্লিজ দরজাটা খোলো। আমি তোমাকে কথা বোঝাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি প্লিজ এভাবে কোনো উল্টোপাল্টা কাজ করে বসো না। দেখো, তোমার জন্য সকলেই অপেক্ষা করছে, তোমার পরিবারের লোকজন আছে, তোমার মা, তোমার বোন সবাই তোমার জন্য বসে আছে। আর তুমি এখানে এসে এভাবে কান্নাকাটি করছো। আর তুমি কি করছো? আর ভিতর থেকে কিসের আওয়াজ আসলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি এমন করছো? তুমি প্লিজ দরজাটা খোলো। তুমি কোনো ভুল পথে বা ভুল কাজ করে ফেলো না। অন্যদিকে তখন দেখা যায় যে রিসেপশানে চৈতি, ভ্রমর, তিতির সকলেই চলে এসেছে। আর সকলে তখন খেয়াল করে যে সেখানে ঝিল আর নেই। আর তখন তারা বলাকওয়া করে যে নিশ্চয়ই ঝিল তার রূপটা দেখতে পেয়েছে, চেহারাটা দেখতে পেয়েছে, আর তার জন্যই তো সেখান থেকে চলে গেছে। আর তারা লক্ষ্য করে যে আত্মীয় স্বজন যারা এসেছিল তারা তো হাসাহাসি করছে, সবাই ঝিলকে নিয়েই কথা বলছে। এই সব দেখে তো চৈতি মনে মনে ভীষণই খুশি হয় এবং সে বলে যে ঝিল, তুমি এবার বুঝবে যে আমি কি জিনিস। তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো,
আমার প্ল্যানিং সব কিছু ভেস্তে দিয়েছো। আমি যেটা যেটা চেয়েছিলাম তুমি সেটাই হাত দিয়েছো। তখনই পাশে দাঁড়িয়ে থাকা তিতির বলে ওঠে যে চৈতিদি, এখানে ঝিল থাকার কথা, ঝিল কোথায় গেল? ঝিল কি তার রুমে গেছে? তখনই চৈতি হাসতে হাসতে বলে বলে দেখো না, ও হয়তো নিজের চেহারা দেখতে পেয়ে সে চলে গেছে। সে এখন হয়তো কান্নায় করছে। সে এখন সবার সামনে হাসির পাত্র হয়ে উঠেছে না, তাই সে এখান থেকে চলে গেছে। আর এদিকে তখন ঝিলের মা চৈতির দিকে এগিয়ে আসে। সে চৈতির সামনে এসে বলে যে চৈতি ডাক্তার, তুমি এটা কি করেছো? তুমি আমার মেয়েকে এমনভাবে সাজিয়ে দিয়েছো যে সে সবার সামনে হাসির পাত্র হয়ে উঠেছে। এটা তো তুমি ঠিক করনি। তুমি কেন এমনটা করলে? ও তো কোনো ভুল কাজ করেনি, আর ও তো কোনো অন্যায় করেনি। তখন চৈতি কোনো কিছু বলে না। চৈতি তখন বলে যে কী এমন করেছি? আমি তো কিছু করিনি। আমি ভ্রমর, তিতির সবাই মিলে তো শুধুমাত্র ঝিলকে সাজিয়ে দিয়েছি। ওকে ভালো দেখানোর জন্য তো আমি সাজিয়েছি। তখন ঝিলের মা বলে যে তুমি সাজিয়েছো? তুমি এমনভাবে সাজিয়েছো যে সবাই তাকে দেখে হাসছে। তখন চৈতি বলে কেন, কী এমন করে সাজিয়েছি? নিশ্চয়ই আমি সাজানোর পর হয়তো ঝিল চোখে হাত দিয়েছে বা কিছু করেছে, তাই হয়তো কোনো গণ্ডগোল হয়ে গেছে। না তো তো এমনিতে আমি আগে ভালো করেই তো ওকে সাজিয়ে দিয়েছিলাম। তুমি এখন আমাকেই দোষারোপ করছো। এই জন্য তো আমি কোনো কাউকে সাজাতে চাই না। আমি ঝিলের ভালো করার জন্যই তো ওকে সাজাতে গিয়েছিলাম। তখন ওই পাশে দাঁড়িয়ে থাকা ভ্রমর ও তিতির বলে ওঠে হ্যাঁ, হ্যাঁ মাসিমা, আমরাও তো দাঁড়িয়েছিলাম। আমরা তো দেখেছি যে চৈতিদি ভালো করেই সাজিয়েছে ঝিলকে। আর তুমি এখন ঝিলকেই মানে চৈতিকেই অপমান করছো। এটা কিন্তু ঠিক না। তুমি হয়তো উল্টোপাল্টা কাজ করেছে আর তুমি সেই দায় এখন চৈতি ম্যামকে দিচ্ছ। না, চৈতি ম্যাম তো এটা করেনি। তুমি তাই চৈতিদিকে এখন কিছু বলতে পারবে না। তুমি এখন এখান থেকে চলে যাও। ঠিক তখনই মিলি চলে আসে। মিলি এসে বলে ও, এখন বুঝতে পারছি যে তোমরা তাহলে সকলে মিলে প্ল্যানিং করে ঝিলকে সবার সামনে অপমানিত করার জন্য এই কাজটা করছো, তাই না? অন্যদিকে তখন দেখা যায় যে ঝিলের বন্ধুরা নিজেদের মধ্যে বলকাওয়া করছে যে ঝিলকে এভাবে সাজানোর জন্য। আর ঝিল এটা জানতে পেরে নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে। তার জন্যই তো ও কান্না করতে করতে এভাবে চলে গেছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা মধু বলে ওঠে হ্যাঁ, সে তো অবশ্যই। ও যে সবার সামনে এখন হাসির পাত্র হয়ে উঠেছে, তার জন্যই তো ও কষ্ট পেয়েছে। দেখলি না ও কীভাবে দৌড়ে চলে গেল? আমাদের এখন দরকার যে দেখা যে ঝিল কী করছে। ঝিল হয়তো নিজের রুমে বসে কান্নাকাটি করছে, আমাদের যাওয়া দরকার। তখন এই বলে ঝিলের সব বন্ধুরা ঝিলকে দেখার জন্য ঝিলের রুমের কাছে যায়। আর এদিকে তখন তারা গিয়ে দেখতে পায় যে ঝিল মানে সাক্ষ্য দরজার সামনে দাঁড়িয়ে দরজায় বাড়ি মারছে এবং ঝিলকে দরজা খোলার জন্য বলছে। এদিকে তখন এসব দেখে তো ঝিলের বন্ধুরা অবাক হয়ে যায় এবং ঝিলের বন্ধুরা তাড়াহুড়ো করে তারা সাক্ষ্যর কাছে এসে বলে যে জামাইবাবু কী হলো, ঝিল দরজা খুলছে না? তখন সাক্ষ্য বলে না, ঝিল তো দরজা খুলছে না। তোমরা তোমাদের বন্ধুকে একটু বোঝাও। তোমরা তোমার বন্ধুকে বলে দরজাটা খোলার কথা বলো। ও তো আমার কোনো কথাই শুনছে না। তোমরা একটু প্লিজ ওকে দরজাটা খোলার কথা বলো, ওকে দরজাটা খুলতে বলো। নিশ্চয়ই ও কোনো ভিতরে ভুল কাজ করছে। ও ভিতর থেকে একটা কী ভাঙার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই ও কোনো উল্টোপাল্টা কাজ করতে যাচ্ছে। তাই আমাদেরকে কিন্তু ও দরজাটা এক্ষুনি ভেঙে ফেলতে হবে, বুঝতে পেরেছো? তখন ঝিলের বন্ধুরা ও সাক্ষ্য মিলে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ঝিল ভেতর থেকে উঠে দরজাটা খুলে দেয়। এদিকে তখন এটা দেখে সকলেই অবাক হয়ে যায়। তখনই সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে এবং ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল, তুমি কেন দরজা বন্ধ করে দিয়েছিলে? আর ভেতর থেকে ওটা কী ভাঙার আওয়াজ এসেছিল? তখন ঝিল চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর এদিকে তখন ঝিলের বন্ধুরাও ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল কী হয়েছে, তুই এভাবে চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস? তখন ঝিল বলে ওঠে যে আসলে না, আমি এখন বুঝতে পারছি আমাকে এইভাবেই ওখানে থাকা উচিত। সবাই যখন এইভাবে আমাকে সাজিয়ে দিয়েছে, শুধু তো আমার মান সম্মান নষ্ট হবে না, সাথে এই বাড়িরও মান সম্মান নষ্ট হবে। হোক, সবাই যখন এটাই চাইছে হোক, আমার তো কোনো যায় আসে না। সবাই যখন এভাবে সাজিয়েছে, আমি এইভাবেই ওই রিসেপশনে গিয়ে বসে থাকবো, দেখব কি হয়। সবাই হাসবে, হাসুক, তাতে তো আমার কিছু হয় না। আমি বস্তিতে মানুষ হয়েছি, আমাকে দেখে মানুষ এমনিতেই হাসাহাসি করতো। আর এখন এটুকু আমি সহ্য করতে পারবো না? এত কিছু যখন সহ্য করে বড় হতে পেরেছি, তখন এটাও মেনে নিতে পারবো। এই বলে ঝিল তখন কাউকে কিছু পাত্তা না দিয়েই সে চলে যায়। আর সে সোজা চলে এসে সেই আগে রিসেপশনের জায়গায় এসে বসে পড়ে। আর এদিকে তখন এইভাবে ঝিলকে এসে বসে পড়তে দেখে আত্মীয় স্বজন এমনকি বাড়ির সকলে মানে ঝিলের মা